জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। আরও 4 প্রার্থীর নাম ঘোষণা করল সিপিএম। মুর্শিদাবাদে লড়ছেন সেলিম। গ্রেফতারি বেআইনি, অবিলম্বে মুক্তি দিতে হবে, ইডিকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে কেজরিওয়াল। মহুয়া মৈত্রে করিমপুরের বাড়িতে ঢুকলেন সিবিআই আধিকারিকেরা। তল্লাশি শুরু, বাইরে কেন্দ্রীয় বাহিনী। সমাজ মাধ্যমে ভুয়ো খবর ছড়াচ্ছেন শুভেন্দু। নির্বাচন কমিশনে বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। রায়গঞ্জে তৃণমূল প্রার্থী আসলে বিজেপিরই, কটাক্ষ ভিক্টরের। বাংলাদেশে ইন্ডিয়া আউট স্লোগান, ভারতীয় পণ্য বয়কটের ডাকে শঙ্কা। জল্পনায় শিলমোহর, মুর্শিদাবাদ থেকে দাঁড়াচ্ছেন সেলিম। বামেদের দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের 4 আসনে প্রার্থী ঘোষণা করল সিপিএম। দ্বিতীয় দফার এই প্রার্থী তালিকায় রয়েছে নতুন 2 মুখ। এবার লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে ভোটে লড়ছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বোলপুর থেকে প্রার্থী করা হচ্ছে শ্যামলী প্রধানকে। অন্যদিকে রানাঘাট থেকে লড়াই করবেন অলোকেশ দাস এবং বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে লড়ছেন নতুন মুখ সুকৃতি ঘোষাল। উল্লেখ্য, সিপিএম এর এই প্রার্থী তালিকা নিয়ে আগেই আভাস দিয়েছিল জি 24 ঘন্টা ডিজিটাল। মুর্শিদাবাদ কেন্দ্রে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে লড়াই করছেন তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে সরে এসে গত বিধানসভা নির্বাচনে হুগলির চণ্ডীতলা থেকে লড়াই করেছিলেন মোহাম্মদ সেলিম, তবে হেরে যান তিনি। এবার ফের লোকসভা ভোটে লড়াই করছেন সেলিম। প্রসঙ্গত, এখনো পর্যন্ত মোট 21 আসনে প্রার্থী দিল সিপিআইএম। শনিবার প্রার্থীদের নাম ঘোষণা করতে গিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, এটা এমনিতে দ্বিতীয় তালিকা, তবে মাঝে একটি আসন ঘিরে একটি প্রেস রিলিজ করেছিলাম। আইএসএফ এর সঙ্গে আমাদের কোনো বোঝাপড়া হয়নি এখনো। বোঝাপড়ার জন্য আইএসএফ যদি আন্তরিক থাকে তাহলে আলোচনা হলে যা ঠিক হবে তা নিশ্চয়ই জানাবো। উল্লেখ্য, আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা চলছে সিপিএম এর। এ নিয়ে ফ্রন্ট শরিকদের সঙ্গে একটা মতান্তর হয়েছে। স্বাভাবিকভাবেই আলোচনা শেষ হয়নি। পুরুলিয়া নিয়ে তাদের অনড় মনোভাবের কথা জানিয়ে দিয়েছে ফরওয়ার্ড ব্লক। এ নিয়ে মোহাম্মদ সেলিম জানিয়েছেন, যৌথ প্রচারের জন্য আলোচনা চলছে, সবাই একসঙ্গে চলুক, এটাই তিনি চান। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতারিকে চ্যালেঞ্জ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। বেআইনিভাবে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করলেন তিনি। জরুরি ভিত্তিতে শুনানি চেয়ে দ্বারস্থ হলেন দিল্লি হাইকোর্টের। অবিলম্বে নিজের মুক্তি চেয়ে সেখানে আবেদন জানিয়েছেন কেজরিওয়াল। আজ রবিবার শুনানি চেয়ে আবেদন জানিয়েছেন তিনি। গতকাল শনিবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। ইডির হাতে গ্রেফতারি এবং রিমান্ড অর্ডারকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। রবিবারই হাইকোর্টের প্রধান বিচারপতি তার আবেদনে শুনানি করতে হবে বলে আর্জি জানিয়েছেন কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, অবিলম্বে হেফাজত থেকে মুক্তি পাওয়ার অধিকার রয়েছে তার। রবিবার জরুরি ভিত্তিতে তার আবেদনের শুনানি চেয়ে আর্জি জানিয়েছেন কেজরিওয়াল। আদালতে কেজরিওয়াল জানিয়েছেন, তার গ্রেফতারি এবং ইডির রিমান্ড অর্ডার দুটোই বেআইনি। অবিলম্বে মুক্তি পাওয়ার অধিকারী তিনি। এর আগে বৃহস্পতিবার রাতে গ্রেফতারির ঠিক পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল, কিন্তু শুক্রবার শীর্ষ আদালত থেকে আবেদন তুলে নেন তিনি। আম আদমি পার্টি সূত্রে খবর, ইডি যে বেআইনিভাবে হেফাজতে নিয়েছে তাকে সবার আগে সেই নিয়ে আদালতে লড়তে চান কেজরিওয়াল। সেই মতো হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। মহুয়া মৈত্রের করিমপুরের বাড়িতে ঢুকলেন সিবিআই আধিকারিকেরা। গতকাল শনিবার রাতে সিবিআই এর 5 থেকে 6 জনের একটি দল কৃষ্ণনগরের বহিষ্কৃত সাংসদ তথা এবারে তৃণমূল প্রার্থী মহুয়ার বাড়িতে ঢোকে। বাড়ির বাইরে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। শনিবার দুপুরেই নদিয়ার কৃষ্ণনগরের মহুয়া মৈত্রের সাংসদ কার্যালয়ে হানা দিয়েছিল সিবিআই। শুধু তাই নয়, ওই কার্যালয়ের পেছনে মহুয়ার দলীয় দফতরেও পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী তলায় যেখানে মহুয়ার সাংসদ কার্যালয় রয়েছে সেখানে গিয়েছিলেন সিবিআই এর 5 সদস্যের একটি দল। বাড়ির বাইরে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। ওই সময় তল্লাশি শুরু হয় পেছনের দলীয় দফতরেও। এই দফতর থেকে মহুয়া নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতেন বলে জানা গিয়েছে। সিবিআই সূত্রে জানা যায়, এবার তাদের গন্তব্য মহুয়ার করিমপুরের বাড়ি। সেই মতোই শনিবার রাতের দিকে করিমপুরের মহুয়ার ভাড়া বাড়িতে পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকেরা। কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী তলায় মহুয়া যে সাংসদ কার্যালয়ে তল্লাশি চলেছে সেখানে মহুয়া প্রশাসনিক কাজকর্ম দেখভাল করলেও খুব একটা বসবাস করতেন না বলে জানা গিয়েছে। ওই সূত্রেই জানা যায়, অধিকাংশ সময় তিনি থাকেন করিমপুরের বাড়িতে। প্রসঙ্গত, 2019 সালে কৃষ্ণনগরের সাংসদ হওয়ার আগে করিমপুরের বিধায়ক ছিলেন মহুয়া। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালেই সিপিআই এর একটি দল আলিপুরে রত্নাবলী নামের একটি আবাসনে গিয়েছেন। আরও জানা যায়, সেখানে 9 তলার একটি ফ্ল্যাটে থাকেন মহুয়ার বাবা দীপেন্দ্রলাল মৈত্র। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ
হল তৃণমূল। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে বাংলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নিয়ে একটি পোস্ট করেছেন শুভেন্দু। তৃণমূলের দাবি সেই বার্তাটি পুরোপুরি ভুয়ো এবং উদ্দেশ্য প্রণোদিত। শুভেন্দুর দাবি তিনি যা লিখেছেন ঠিক লিখেছেন। শনিবার বিকেলে শুভেন্দু সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন, যে পোস্টে শুভেন্দু কয়েকজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নাম এবং পদমর্যাদা তুলে ধরে দাবি করেন কমিশনের নির্দেশিকা উপেক্ষা করা হয়েছে। তার দাবি পুলিশ সুপারদের আইপিএস হওয়াই দস্তুর, সেই মতো নির্দেশিকা দিয়েছে কমিশনও। তা সত্ত্বেও আইপিএস নন এমন পুলিশ আধিকারিকদের আইপিএস এর জন্য নির্ধারিত পদে বসিয়ে রাখা হয়েছে। একে পুরোপুরি ভুয়ো তথ্য বলে দাবি করে কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল নেতা তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন যে শুভেন্দু মিথ্যে মন গড়া তথ্য দিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, যা নির্বাচনী আচরণ বিধির পরিপন্থী। এই প্রেক্ষিতে ডেরেকের দাবি কমিশন যেন শুভেন্দুর বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এবং পরবর্তীতে শুভেন্দু বা কোনো বিজেপি নেতা যাতে এভাবে ভুয়ো তথ্য ছড়াতে না পারেন তা নিশ্চিত করে। যে বার্তাটিকে তৃণমূল ভুয়ো বলে দাবি করেছে সেটি মুছে দেওয়ার নির্দেশ জারি করারও দাবি করা হয়েছে কমিশনের কাছে। যদিও শুভেন্দুর দাবি তিনি যা লিখেছেন ঠিক লিখেছেন। লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীও বিজেপির, আবার তৃণমূলের প্রার্থীও বিজেপির, তাই রায়গঞ্জ আসনে বিজেপি তার প্রধান প্রতিপক্ষ। শনিবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ ওরফে ভিক্টর। তিনি বলেন, রায়গঞ্জ আসনে তৃণমূলের যিনি প্রার্থী তিনি আসলে বিজেপিরই প্রার্থী। সমগ্র দেশের মানুষ বুঝে গিয়েছেন যে বিজেপি যেভাবে দেশের ক্ষতি করছে তাতে কংগ্রেস ছাড়া বিকল্প কেউ নেই, তাই সবাই কংগ্রেসের সঙ্গে আছেন। এ প্রসঙ্গে রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেন, গত বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা কেন্দ্রই কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হয়েছিল। যারা 50টি ভোট পাবে কিনা তার ঠিক নেই, তারা এগুলো বলছে। আসলে বিজেপির কাছ থেকে টাকা খেয়ে ভুয়ো কাটুয়ার ভূমিকা পালন করছেন কংগ্রেস প্রার্থী। অন্যদিকে কংগ্রেস প্রার্থীর মন্তব্যকে সমর্থন করেছেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। এদিন তিনি বলেন, কংগ্রেস প্রার্থী ভুল বলেননি। আজকের তারিখেও তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী অফিসিয়ালি বিজেপিরই বিধায়ক। কৃষ্ণ কল্যাণী জেতার পর তৃণমূলেই থাকবেন তার নিশ্চয়তা কোথায়? বিজেপি 2021 সালে রাজ্যে ক্ষমতা এলে কৃষ্ণ কল্যাণী মন্ত্রী হবেন এই আশায় তিনি বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন, কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর তিনি তৃণমূলে ফিরলেন। কৃষ্ণবাবু প্রকৃত সুবিধাবাদী মানুষ। তবে 2024-এ দেশের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন না সেটা সবাই জানে। তাই যদি রায়গঞ্জ আসন থেকে কৃষ্ণ কল্যাণী যেতেও যান সেক্ষেত্রে আবার তিনি নরেন্দ্র মোদীর উন্নয়নে সামিল হতে বিজেপিতে যোগ দেবেন। ইন্ডিয়া আউট গত কয়েক মাস ধরে বাংলাদেশিদের মুখে মুখে এবং সে দেশের সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এই শব্দবন্ধটি। না, এটা কোনো ক্রিকেটীয় স্লোগান নয়, মূলত ভারতীয় পণ্য বর্জন ও বয়কটের ডাক দিয়ে সাধারণ মানুষের একটি অংশ প্রচারে সামিল হয়েছেন। সেই প্রচারে সম্প্রতি ইন্ধন যোগাতে শুরু করেছে বাংলাদেশের মূল বিরোধী দল বিএনপি ও আরও কয়েকটি সংগঠন। আর তাকে কেন্দ্র করে আশঙ্কার কালো মেঘ কাঁটাতারের এপারে। মহিদুরপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষের বক্তব্য, এখনো পর্যন্ত বড় ধরনের প্রভাব পড়েনি ঠিকই, তবে ভবিষ্যতে কি হবে বুঝতে পারছি না। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। মূলত তিস্তার জল না পাওয়া এবং মসজিদ ভেঙে রাম মন্দির তৈরির প্রসঙ্গকে সামনে রেখে চলছে বয়কটের প্রচার। সেই সঙ্গে রয়েছে হাসিনা সরকারের সঙ্গে ভারতের বোঝাপড়ার ইস্যুও। ওপারের এই আওয়াজ পৌঁছে গিয়েছে এপারেও। এখনো পর্যন্ত সেই অর্থে বড় প্রভাব না পড়লেও কিছুটা হলেও ব্যবসা নিয়ে চিন্তায় পড়েছেন ভারতীয় রপ্তানিকারকরা। এর পেছনে যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে তাও বুঝতে পারছেন তারা। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি কমিশনার আন্দালিব ইলিয়াসের বক্তব্য, এ ধরনের ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখা উচিত। সব দেশেই এমন কিছু মানুষ থাকেন। ক্রিকেট নিয়ে যা হয়েছে, এখন যা হচ্ছে, সমস্ত কিছুই সাময়িক। দুই দেশের মৈত্রীর যে সম্পর্ক রয়েছে তাতে এই ধরনের ঘটনার প্রভাব পড়বে না। ভারত বিরোধী এই স্লোগানের পেছনে বিএনপির হাত রয়েছে বলে সরাসরি অভিযোগ এনেছে আওয়ামী লীগ। বাংলাদেশের সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদের শুক্রবার ঢাকায় সাংবাদিক বৈঠক করে বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করার দুরভিসন্ধি বিএনপির মানসিক বৈকল্যের বহিঃপ্রকাশ। যারা বয়কটের কথা বলছেন দেশের মানুষ তাঁদেরই বয়কট করে দেবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক অনেকবারই হয়েছে। অধিকাংশ বৈঠকে উঠে এসেছে তিস্তা প্রসঙ্গ, কিন্তু পানি সংকট কাটেনি। এবার তিস্তার পানি না পাওয়ায় বিষয়টিকে উস্কে দেওয়া হয়েছে বাংলাদেশে, যার ফলে ইন্ডিয়া আউট স্লোগান চলছে বঙ্গবন্ধুর দেশে। স্থানীয় সংবাদ শেষ হলো।